পঞ্চম প্রেগনেন্সির সপ্তম মাসে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। হাঁটতে পারি না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটি, চোখে দেখি না, মাথা ঘোরায়। ওষুধ খাচ্ছি কন্টিনিউ, বাট শরীরের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। শরীরটা মনে হয় দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। প্রেগনেন্সিতে একটু সমস্যা হলেই টেনশন অনেক বেশি কাজ করে, সেখান থেকে বের হওয়া পসিবল হয় না। সবসময় যে মানুষ প্রেগনেন্ট অবস্থায় একইভাবে কাজ করবে তা কিন্তু না। এক একটা প্রেগনেন্সি এক এক ধরনের। আমি এটা ভেবে খুশি যে আমি ভিডিও আপলোড করতে পারতেছি। আমার কেমিস্ট্রি কিছুটা হলেও আছে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা আমাকে এত বেশি ভালোবাসো, বাট তোমরা আমার ভিডিওতে লাইক করো না। আমার ভিডিওতে লাইক কেন করো না বলো তো? তো ওইটা দেখার পরে বলছে আমার জানে পানি আসছে, মানে আমি খুব ভয় পেয়েছিলাম সেদিন। আল্লাহর মতো সব কিছুই সয়ে গিয়েছে। আসলে কি একটু শক্ত হতে হয়, নরম হলে হয় না। সবচেয়ে ভালো হয় যদি সিজারটা 1 তারিখে হয় বা 1 থেকে 5 তারিখের মধ্যে হয়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। আম কাটতেছি। এই আমগুলো আমি কিনে নিয়ে এসেছি। তো বাবুরা বুধবার আম কিনে এনেছিল, এরপর আনেনি, আমি আম কিনে আনলাম। এগুলো হচ্ছে রূপালি আম। রূপালি আম খুব মিষ্টি হয়, এই কারণে কিনে এনেছিলাম। দামও কম পেয়েছিলাম। ওই সময় অবশ্য দামও কম ছিল। আমার সাথে জামও কিনেছিলাম। নতুন নতুন জাম বের হয়েছিল, খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই কেনার জন্য হাসপাস করতেছিলাম। সুযোগ পেয়ে আজকে কিনেই নিলাম। 2 কেজি আম কিনেছিলাম, তো সবগুলো কাটতেছি না, অর্ধেকের মতো আম কাটতেছি, বাকিগুলো পরে কাটবো। আমি আম কিনেছি শুনে বাবুর মতো খ্যাপা, হ্যাঁ আমার টাকা তুমি এগুলো করো, বাচ্চাদেরকে হেঁটে হেঁটে স্কুলে নিয়ে যাও আর তুমি আম কিনো। পরে বললাম তুমি তো আম কিনে আনো না। তো আমাদের কি আম খেতে ইচ্ছে করে না? বাচ্চাদেরও খেতে ইচ্ছে করে, এই কারণে কিনে নিয়ে আসলাম। আসলে স্কুল ছুটি পরে হেঁটে হেঁটে যাই, তো দেখি আম, কাঁঠাল, মানে বিভিন্ন রকমের ফল বিক্রি করে, বুঝছো? তো ওগুলো দেখলে না আমার খুব লোভ লাগে, খেতে ইচ্ছা করে। তোমার তো জানো পিকনিকের সময় কেবিসটা খুব বেশি কাজ করে। আমার না ইদানিং ফল খাওয়ার খুব কেবিস হচ্ছে, মানে ফল খেতে খুব ইচ্ছা করে। মানে মাছ দেখেও খেতে ইচ্ছে করে না তা না, মাছ দেখে খেতে ইচ্ছা করে, বাট ফল খাওয়ার ইচ্ছাটা খুব বেশি হচ্ছে। এই কারণে অনেক চেষ্টা করি নিজেকে সম্বরণ রাখতে পারি না। দেখা যাচ্ছে টাকা পয়সা না জমিয়ে হলেও ফল কিনতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে। যদিও ফল আমার খুব পছন্দ, আমার সব ধরনের ফল খেতে খুব ভালো লাগে, ফল আমার আগে থেকেই প্রিয়। কিন্তু এই প্রেগনেন্সির সময় আসলে আমি নিজের মনটাকে সম্বরণ রাখতে পারছি না। আমার সব ধরনের ফল খেতে ইচ্ছা করে। মানে যে ফলটার প্রতি আমার আগ্রহ বেশি সেটা আমি আগে খাই, আর যেটার প্রতি আগ্রহ কম সেটা আমি পরে খাই। ভাবতে পারিনি আমার এই ব্লগটা তোমাদের কাছে আগে পৌঁছাবে, কারণ আমার আগের ব্লগটা ছেড়েছিলাম কালকে। তো এই ব্লগটা সম্ভবত আগামীকালকে ছাড়বো, তো আজকে ভয় দিতেছি। তো এই কাজটা হতো না যদি না আমি আজকে ঘুমাতাম। সকালবেলা স্যারকে স্কুলে দিয়ে আমি ঘুমিয়ে যাই। মানে স্কুলে যেখানে বসি চেয়ারে, তো সেখানে বসে বসে ঘুমাই। তো আজকেও ঘুমিয়েছিলাম, এত বেশি ঘুমাই যে আমি ঘুম থেকে উঠতেই পারি না, চ্যানেলে কোনো কাজও করতে পারি না। আচ্ছা জানি না কী হলো, আমি ঘুম থেকে উঠে গেলাম এবং আমি চ্যানেলের কাজও করলাম, ভালোভাবেই করলাম। মানে একটা ভিডিও সম্পূর্ণ এডিট করে ফেললাম। আমি ভাবলাম এত তাদের কীভাবে কাজটা হয়ে গেল। আমি যেখানে এত ঘুমাই সেখানে আমার ঘুম হচ্ছিল না, আমি কাজটা করে ফেললাম। হ্যাঁ, পরে অবশ্যই ঘুম এসেছিলো, কিন্তু কাজটা করা হয়ে গেছে, এটা ভেবে মানে খুশি। একটু বাকি ছিল, সেটা আমি বাসা আসার পরে কমপ্লিট করে ফেলেছি। তো ভাবলাম যেহেতু কাজ কমপ্লিট করেই ফেলেছি, তাহলে ভয়েস তো দেওয়াই যায়। কালকে বাচ্চাদের স্কুল বন্ধ আছে, তো আজকে আমি বসে দিয়ে ফেললে কালকে বাচ্চাদেরকে পড়াতে পারবো, সমস্যা হবে না, যেহেতু এমনি সময় আসে। তো এরকম যদি সুযোগ হয় তাহলে তো ভিডিও কন্টিনিউ আপলোড করাই যায়, হয়তো মাঝখান দিয়ে 1 দিন বা 2 দিন গ্যাপ গেল, কিন্তু আপলোড তো করা হবে। আর যদি এরকম সুযোগ না হয় তাহলে তো ভিডিও আপলোডও করা হবে না, কারণ আমি তো প্রচুর ঘুমাই, প্রচুর ক্লান্ত থাকি। আর বাসা আসার পর বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদের টেক কেয়ার করি, দেখা করে যাবার রান্না করি। তো ওইসব কিছু মেনটেন করতে গিয়ে চ্যানেলের কাজটা আর করা হয় না। আগে তো আমি স্কুলে বসে বসে চ্যানেলের কাজটা কমপ্লিট করতাম, বাসায় এসে শুধু ভয়েস দিতাম, কিন্তু এখন তো আমি সেটাও পারি না। এখন আমি স্কুলে বসে চ্যানেলে কোনো কাজই করতে পারি না, আমার প্রচুর ঘুম পায়, প্রচুর ক্লান্ত লাগে, আমি আসলে সেভাবে করে কাজটা করতে পারতেছি না। এখন না পারলে কী করে বলো? সব কিছু আর আমার হাতে নেই। আমগুলো সব কাটা হয়ে গিয়েছে, কাটার পর নিয়ে আসলাম। বাবারা অবশ্য ভিডিও করতে দেয় না, ভিডিও করতে গেলে খুব খ্যাপে যে আমি কেন ভিডিও করি। তো উনি থাকলে আসলে ভিডিওটা করা হয় না, যতটুকুই করি চোর করে বা লুকিয়ে করি। জামগুলো একটু মিষ্টি কম, মানে মিষ্টি আছে কম, একটু টক আছে। তো প্রথম অবস্থায় জামগুলো একটু টক হয়, তার পরবর্তীতে মিষ্টি হয়। তো আমি টকটাই কিনেছিলাম, এই একবারই কিনেছিলাম, এরপর আর কেনা হয়নি। একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে জামগুলো মাখিয়ে নিয়েছিলাম। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা আমাকে এত বেশি ভালোবাসো, বাট তোমরা আমার ভিডিওতে লাইক করো না। আমার ভিডিওতে লাইক কেন করো না বলো তো? কমেন্টসও তোমরা অনেক কম করো, 2-1 জন ছাড়া কিন্তু কমেন্টস করেই না। এমন অনেক আপু আছে যারা আমার ভিডিও খুব পছন্দ করে দেখে, বাট ওরাও কমেন্টস করে না। আমি কন্টিনিউ না সেটাই মানতেছি, বাট আমার সমস্যা তোমাদেরকে বুঝতে হবে।
বুঝতে হবে আমার প্রবলেমটা। আমি প্রেগনেন্ট আছি, পঞ্চমবারের মতো প্রেগনেন্ট আছি। তো প্রেগনেন্ট হলে সবসময় যে সে একরকম থাকবে তা কিন্তু না। সবসময় যে মানুষ প্রেগনেন্ট অবস্থায় একইভাবে কাজ করবে তা কিন্তু না। একেকটা প্রেগনেন্সি এক এক ধরনের। তো আমার এই প্রেগনেন্সিতে আসলে কাজ করার ধরন এরকম, আমার চ্যানেলে ভিডিও আপলোড করার কেভিন্সটা একটু কম আসে, একটু কম আসে, এটা আমি স্বীকার করতেছি। তাই বলে এই না যে আমি ভিডিও হাতে চাই না বা ভিডিও ছাড়বো না, এরকম না। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কীভাবে সামনে আগাবো বলো? আমি তো আরও বেশি দমে যাবো। তোমরা কি চাও যে আমি দমে যাই? আমি এটা ভেবে খুশি যে আমি ভিডিও আপলোড করতে পারতেছি, আমার কেভিন্সটা কিছুটা হলেও আসে। কারণ অনেক সময় হয় কি কেভিন্স থাকে না, ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না। আমার থার্ড প্রেগনেন্সিতে এরকম হয়েছিল, চ্যানেলে কোনো কাজই আমার করতে ইচ্ছা করেনি। চ্যানেলের কাছে দূরের কথা, আমি যে ভিডিও এডিট করবো বা ফোনটা ধরবো সেটাও আমার ইচ্ছা করতো না। আমি মানে চ্যানেলে কোনো কাজ কর বা ভিডিও দেখা কিছুই দেখিনি আমি। আমার কাছে ভিডিও ছিল বাট আমি সেগুলো ছাড়িনি। ইভেন আমি যে ভিডিও শ্যুট করবো সেটাও আমার ইচ্ছা করেনি, একদম ইচ্ছা করেনি কোনো প্রকার ভিডিও শ্যুট করতে। তারপরও অনেক কষ্টে প্রেগনেন্সি 8 মাসের সময় একটা ভিডিও শ্যুট করেছিলাম, যে ভেবেছিলাম ওটা ছাড়বো, তোমাদেরকে সারপ্রাইজ দেবো, তোমাদেরকে বলবো আমি যে আমি প্রেগনেন্ট। কিন্তু সেটাও আর করা হলো না, সেটাও করতে পারিনি, ইচ্ছাই করেনি। জামগুলো অনেক টক ছিল, আজ তো খেতে সমস্যা ছিল, তাই একটু ভর্তা করে নিলাম। যদিও সেভাবে করে ভর্তা হয়নি, হাত দিয়ে একটু ভর্তা করে নিয়েছিলাম পরে, মানে হাত দিয়ে টিপে দিয়েছিলাম আর কি। গ্লাস দিয়ে ঝাঁপি দেওয়ার পরে দেখলাম যে একটা দুটো হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। আর সহ্য হলো না, তারপরে হাত দিয়ে টিপে টিপে সবগুলো ভর্তা করে নিলাম। একটু চিনি মিক্স করে দিলাম। এখন খেতে ভালো লাগতেছে, মানে অসাম লাগতেছে বুঝছো জাম ভর্তাটা খেতে। বাচ্চারা আসলে তেমন খায়নি, ওরা কমই খেয়েছে, বেশি খেয়েছি আমি, মানে আমি সবটুকু খেয়ে ফেলেছিলাম। এত বেশি জাম ভর্তা খেয়েছিলাম যে পরবর্তীতে আমার জাম কিনে খেতে ইচ্ছে করেনি। এই কারণে হয়তোবা সেরকম কেবিন ছিল না, আর কেবিন না থাকার কারণে এইটা আর পরে কেনাও হয়নি। আপুরা লাইক কি করেছো নাকি এখনও বসে আছো লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে গাছ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে গাছ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। রান্না করতে আসলাম, আজকে একটু মুরগি মাংস ভুনা করব ঝাল ঝাল করে, আর পোলাও রান্না করব। বহুদিন ধরেই শুধুমাত্র পোলাও রান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু সময়ের কারণে করতে পারছিলাম না। একটু মুরগি ছিল, তো সেই মুরগিগুলো রান্না করবো করবো ভাবতেছিলাম, কিন্তু রান্না করা হচ্ছিল না। তো আজকে সময় করে রান্না করেই ফেললাম। পোলাও চাল কিন্তু বাবু আনেনি, পোলাও চাল আগেই ছিল। ওই যে আমি জুনেনাকে যে কিছু রান্না করে খাওয়াতাম না, বাবুরাবু তখন এনেছিল পোলাও চাল, তো সেখান থেকে আমি কিছু পোলাও চাল জমে রেখেছিলাম। তো জমতে জমতে ভালোই পোলাও চাল হয়েছিল, তো সেগুলো দিয়ে পোলাওটা রান্না করে নিব। যদিও ওগুলো দিয়ে আমার পায়েস রান্না করার কথা ছিল, বাট সময়ের অভাবে আর করা হয়নি। ভাবলাম পায়েস রান্না করতে গেলে আর পোলাও চাল রান্না করা হবে না, তো পায়েসটা পরে রান্না করবো, আগে পোলাও চাল রান্না করে নিই। চাল আর বেশি নেই, অল্প আছে। আসলে চাগুলো দেবো চোখ পোকা ধরে গিয়েছিল, মানে বের করার পর মনে হলো যে চাগুলো কেন আগে রান্না করলাম না, কেন চাগুলো এভাবে রেখে দিলাম। আসলে বোতলের মধ্যে বেশি দিন ভালো থাকে না চালগুলো। কাচের বয়মে জমিয়ে রেখেছিলাম, জমানোর পর আর খোলা হয়নি। আজকে দেখলাম এই অবস্থা। সমস্যা হয়নি, চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে কোনো সমস্যা না। গত ব্লগে তোমরা অনেকেই বলেছিলে যে আমি রাতার কাছে গিয়েছিলাম কি না, বা রাতার আমাকে কি বলল। রাতার কাছে আমি গিয়েছিলাম, তোমাদেরকে এটা আমি আগেই বলেছিলাম ব্লগে। আর ডাক্তার আমাকে কী বললো সেগুলো আমি তোমাদেরকে পরে ব্লগে শেয়ার করব, কারণ আসলে ওই সম্পর্কে একটা ব্লগ করাই আছে, সেটা একটু পরে শেয়ার করব, এখন শেয়ার করতে পারতেছি না। আর আমার ওই সমস্যাটা আর হচ্ছে না, আল্লাহর রহমতে ওই সমস্যাটা এখন আর নেই, তাই টেনশনও একটু কম আছে। তারপরেও টেনশন থেকে যায়, বুঝো না, প্রেগনেন্সিতে একটু সমস্যা হলেই টেনশন অনেক বেশি কাজ করে, সেখান থেকে বের হওয়া পসিবল হয় না। আমারও সেরকম হয়েছে। শুধু কি আমি, বাবুরাবু অনেক বেশি টেনশন ছিল এটা নিয়ে। যাই হোক, টেনশন কিছুটা হলেও কমে গিয়েছে। পঞ্চম প্রেগনেন্সির সপ্তম মাসে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো ঠিক থাকে, অতটা সমস্যা হয় না। সন্ধ্যার পরে বা রাতের বেলা সমস্যা শুরু হয়, মানে খুব বেশি ক্লান্ত লাগে। ওই যে বললাম খাবার খেলে ঘুম আসে, তো ওই খাবার খাওয়ার পরে তো আমি ঘুমাই, কিন্তু ঘুমানোর পরে আমি আর উঠতে পারি না, মানে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, চোখে ঘুম ঘুম ভাব থেকেই যায়। ওটা দূর হতে অনেক সময় লেগে যায়, হাঁটতে পারি না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটি, চোখে দেখি না, মাথা ঘোরায়, মানে অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমার। ইচ্ছা করে আরও বেশি ঘুমাতে, কিন্তু আমি তো ঘুমাতে পারি না, আমার তো সংসারে অনেক কাজ থাকে। খুব বেশি হলে 1 ঘন্টা, এর বেশিতে আমার ঘুম আনা সম্ভবই হয় না। বাচ্চাদের পড়াতে হয়, তারপর আবার রান্নাবান্না করতে হয়, তো আমার জন্য ঘুম আসলে ওই সময়টা হয় না, মানে প্রপার ঘুমটা আমি ঘুমাতে পারি না, যার কারণে শরীরটা আরও বেশি কাহিল লাগে। তো এই অবস্থায় কোনো রকমের রান্না করি, রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, মনে করে যে শরীর আর সায় দেয় না। আর সবজি কাটতেও অনেক কষ্ট হয়, শিলাতে টান পড়ে, তো সবজি কাটতেও আমার অনেক কষ্ট হয়ে যায়। কাশি হালকা আছে, কাশি যে একদম নেই তা না,
থালা বাসন তো অনেকগুলো ধুতে হয়, তো পানি তো ছানাই লাগে, পানি বেশি ছানলে কাশি একটু বেশি হয়। দুই পাশে ২ পা ফুলে গিয়েছে, পায়ের তলা ফুলে গেছে, পায়ের তলা একদম শক্ত হয়ে গেছে, বুঝছো? পা বেশি ফুলে নেই, এবার তলাটা মনে হয় ফুলে গেছে, শক্ত হয়ে গেছে, চাপ দিয়ে হাঁটতে কষ্ট হয়। কিন্তু আমার শরীর খারাপ হলেই বা কি, আমি যদি রান্না না করি আমার বাচ্চারা না খেয়ে থাকবে, তো ওদের জন্য হলেও রান্না করতে হয়, কষ্ট করে হলেও রান্না করতে হয়। আর আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি ভাত খেতে পারি না, রাতের বেলা আমার ভাত খাওয়ার রুচি থাকে না। মানে এমন না যে আমার ক্ষুধা নেই, আমি খেতে পারি না বা আমি অন্য কিছু খাই, সেটাও না। মানে অন্য কিছু খেলেও রাতেরবেলা ভাতটা আসলে আমি খাই, কিন্তু মানে ওভাবে করে বেশি খাওয়া হয় না, খুব অল্প খাই। মানে একটু খাওয়ার পরে পড়া খেতে ইচ্ছা করে না, পেট ফুলে গেছে এমন লাগে, মনে হচ্ছে পেট ভরে গিয়েছে। মানে রাতেরবেলা খুব কম ভাত নিলে খেতে পারি, একটু বেশি বা কম ভাতের থেকে একটু বেশি নিলে পড়া খেতে পারি না। তো এই ভাতগুলো আসলে ফেলে দিতে ইচ্ছা করে না, ওগুলো আমি ফ্রিজে রেখে দিই ঢাকনা দিয়ে, সকালবেলা উঠে খাই। সকালবেলা উঠে পরে আবার খেতে ভালো লাগে, তখন ভাতগুলো খেতে ভালো লাগে, তখন একটু খেতে পারি। মানে কম থেকে বেশি খেতে পারি, কিন্তু ওই যে একটা সমস্যা, ভাত খাওয়ার পর খুব ক্লান্ত লাগে, ঘুম আসে। যেহেতু স্কুলে যাই, তো স্কুলে গিয়েই ঘুমাই। এখনও হেঁটে হেঁটে স্কুলে যাই, অত বেশি খারাপ লাগে না, কিন্তু জানি না পরবর্তীতে কী হবে। খুব ক্লান্ত লাগে আমার কাছে, এটা হচ্ছে সত্যি কথা। মাঝে মধ্যে কথা বলতে পারি না, মানে মুখ দিয়ে আওয়াজই হয় না। যখন আমার শরীরটা খুব বেশি খারাপ লাগে, তখন আমি কথাও বলতে পারি না, সেলাই ব্যথা করে। সেলাই ব্যথাটা মাঝে মাঝে করে, তবে অনেক সময় কী হয় জানো, কথা বলতে পারি না। মানে এত বেশি ক্লান্ত লাগে, এত বেশি ঘুম পায় যে আমি চোখে তো দেখিই না, আর মুখ দিয়ে আমার কথাও আসে না। ওষুধ খাচ্ছি কন্টিনিউ, বাট শরীরের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। শরীরটা মনে হয় দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, এরকম লাগে। পেটটা আসলে খুব বেশি বাড়েনি, একটু বেড়েছে। তো স্কুলে গেলে অনেক সময় লজ্জায় পড়তে হয়, অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি কি অসুস্থ বা প্রেগনেন্ট। আমি অস্বীকার করি, কারণ বলে তো খবরই আছে, ওরা তো অনেক কথা বলবে, মেয়েদের তো অনেক কথা বলে, আমার বাচ্চা বেশি, এটা নিয়ে অনেক কথা বলে আমার সাথে। মানে আমি যাদেরকে বই না কেন যে আমার 4টা বাচ্চা, ওরা এমন ভাব করে আর এমন সব কথাটা বলে, অনেক কথা অনেক কিছু বলে, তো সেগুলো আসলে উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে যাই। তো উত্তর দেওয়ার পরে ওরা অনেক সময় স্যাটিসফাইড হয়, আবার সময় হয় না। অনেক সময় ওরা ভাবে যে আমি কেমন মা, যে বাচ্চাদেরকে রেখে আসি। তো এটা নিয়ে ওরা অনেক কিছু ভাবে, ঠিক আছে, আমার কষ্টটা ওরা বুঝবে না। আসলে ওরা তো সব কিছু পায়, ওদের কোনো সমস্যা নেই, ওদের বাচ্চা 1টা বা 2টা, ওদের হাজব্যান্ড ওদেরকে অঢেল দেয়, ওরা বসে বসে আরামে বাইরে খাবার খায়, আরামে থাকে। ওরা ওরা কি আর আমার কষ্ট বুঝবে? বসে বসে ওরা কত কিছু বলে, কত কথা বলে, আড্ডা মারে। একটা বাচ্চা নিয়ে আসে, সেই বাচ্চা নিয়ে কত ঢং। ওরা বলে আমরা হলে তো পারতামই না বাচ্চাকে বাসায় রেখে আসতে, আমাদের পক্ষে সম্ভব না এসব করা। আরে বাবা, যখন আমার একটা বাচ্চা ছিল তখন তো আমি এটা ভাবতে পারতাম না যে কীভাবে আমার বাচ্চাকে আমি রেখে আসবো। জায়ান সারা যখন ছোটো ছিল তখন আমি ওদেরকে নিয়ে বেরোতাম, ওরা দুষ্টামি করবে, মারামারি করবে, কে দেবে ওদেরকে, একটা ভয় কাজ করতো। দেখা গেলো যে এখান থেকে এখানে বেরোতাম, তাও ওদেরকে নিয়ে যেতাম, দুজনকে নিয়ে যেতাম। দেখা গেলো যে বাজার যেতাম, ওদেরকে নিয়ে যেতাম, অনেক কষ্ট হতো, তারপর নিয়ে যেতাম। একদিন কি হলো, আমি ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম, জায়ানকে স্কুলে ভর্তি করাবো, তো কোন স্কুলে ভর্তি করাবো, তো সেই জন্য একটু বেরিয়েছিলাম। তো স্কুল থেকে আসার পথে না সারাকে পাচ্ছিলাম না খুঁজে, সারা জানি কোথায় চলে গেলো। মানে সারা এত বেশি যন্ত্র ছিল, এত বেশি দুষ্ট ছিল যে ও কোথায় চলে যায় মানে টের পাওয়া যায় না। মানে ও ছাদা থেকে কয়েক ধাপ এগিয়েছিল, ছাদা তো কিছুই না, ও আরও বেশি ছিল। তখন তো ভয় আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কোথায় খুঁজি কোথায় খুঁজি, যে আমার এখনও মনে আছে আমি ওকে অনেক খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তারপরে অনেকে জিজ্ঞেস করলাম, ও নাই। তারপরে মানে খুব ভয় পেয়েছিলাম, খুঁজতেছি ওরে, অনেকক্ষণ ধরে খুঁজেছি, ও নাই। তারপর দেখলাম কি সেই দূর থেকে সে আসতেছে, একটা লোক তাকে নিয়ে আসতেছে। তো ওইটা দেখার পরে বলছে আমার জানে পানি আসছে, মানে আমি খুব ভয় পেয়েছিলাম সেদিন। সেদিন আমি ঠিক করলাম যে না, বাচ্চাদেরকে নিয়ে আর বের হবো না, দরকার হলে একা বেরোবো, বা দরকার হলে একজনকে নিয়ে যাবো, দুজনকে নিয়ে তো বের হবোই না। কারণ দুজনকে মেনটেন করা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। জায়ান তো আমার কাছে থাকে, ও তো আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু সারা কখনো আমার কাছে থাকে না, ও আমার কাছ থেকে দূর সরে যায়। তখন ওর বয়স কত ছিল, 4 কিংবা 7 বছর বয়স ছিল। তো এরপরে আমি সেই কাজটাই করলাম, একজনকে নিয়ে যেতাম, বা খুব বেশি দরকার পড়লে দুজনকে নিয়ে যেতাম, বা নিতামই না। দেখা গেলো যে আমি কোনো কাজে বেরোলে আমি একাই যেতাম, কাউকে নিতাম না। যদি খুবই দরকার পড়ে তখন একজনকে নিয়ে যায়, আরেকজনকে বাসায় রেখে যায়, যদিও অনেক কষ্ট পায় সায়রা বা জায়ান। তারপর কিছু করার ছিল না, আমি এই রিস্ক আর নিতে চাচ্ছিলাম না। বিশেষ করে সায়রা, ওকে তো আমি বাসা থেকে বেরই করতাম না, মানে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। এখন তো মাশাআল্লাহ ও অনেক ম্যাচিউর হয়ে গিয়েছে। স্কুল ছুটির পরে ও আমাকে ধরে ধরে আসে, আমাকে ওকে ধরতে হয় না, ও নিজে আমাকে ধরে ধরে আসে। ও আসে কি না না আসে সেটাও আমাকে খেলাতে হয় না। বাবুর আব্বু অবশ্যই কয়েকদিন চেঁচারি করেছিল, তারপর উনি চুপ হয়ে গেছে, দেখতেছে যে বাচ্চারা ভালোই আছে বাসায়, তাছাড়া আমারও কষ্ট হয় অনেক, তাই উনি আর কিছু বলেনি। সাওদা হওয়ার পরেও সাওদাকে বাসায় রেখে গিয়েছিলাম, যেহেতু সায়রা আছে, সায়রা দেখে, সায়রা আবার খেয়াল রাখে। তো দেখতাম ওইটুকু আর করে, সমস্যা হয় না। সাওদা অত বেশি কান্নাকাটি করে না, তো ওকে রেখেই বেরোতাম, ওকে নিয়ে বেরোতাম না। মাঝে মধ্যে ও খুব বেশি
কান্নাকাটি করতো আমার জন্য। দেখা গেলো যে ঘুম থেকে উঠে গেল, তো তখন আমাকে না দেখে অনেক বেশি কান্না করলো। আবার দেখা গেলো যে ক্ষুধা লেগেছে, মানে ও তো তখন বলতে পারতো না যে ক্ষুধা লেগেছে, তখন একটু কান্নাকাটি করেছে, কিন্তু এছাড়া খুব বেশি সমস্যা হয়নি। আর জুনানা হওয়ার পরে তো ও বেশিরভাগ ঘুমিয়েই থাকতো, মনে করে যে ও ঘুমিয়ে থাকতো, আমি বেরোতাম স্কুলে যেতাম জায়ানকে নিয়ে। তখন তো শুধু জায়ানকে নিয়ে যেতাম, জায়ানকে নিয়ে আসতাম, তখন তো সারাকে নিয়ে যাওয়া লাগতো না। তো তখন 2-3 ঘন্টার সময় খুব বেশি সময় লাগতো না আর কি। আর ওর সমস্যা হতো না, ওকে আমি দুধ খাইয়ে বেরোতাম। আর ওকে স্কুলে নিয়ে গিয়ে কোনো লাভ হতো না, তোমরা তো জানোই ও স্কুলে গিয়ে দুধ খায় না। মানুষ বেশি দেখলে ও দুধ খেতে চায় না, বাবার সাথে ওকে কোলে নিয়ে হাঁটতে হয়, মানে ওকে কোলে নিয়ে অনেকক্ষণ হাঁটতে হয়, ওখানে যে বসবো সেটাও পারি না। আর তখন হাতে খুব ব্যথা ছিল, সেলাই ব্যথা ছিল, যেহেতু সিজার হয়েছে 4বার, তো একটু প্রবলেম তো ছিলই। আল্লাহর রহমতে সব কিছুই সয়ে গিয়েছে। আসলে কি একটু শক্ত হতে হয়, নরম হলে হয় না। এখন যদি আমি নরম হইতাম, এখন যদি আমি ওদেরকে নিয়ে তুলু করতাম, তাহলে কষ্টটা আমারই হতো, ক্ষতিটা আমারই হতো। ওদের সয়ে গিয়েছে, ওরা ভালো থাকে, ওরা জানে যে আম্মু স্কুলে যায়, তো ওরা অত বেশি কান্নাকাটি করে না। নাহলে আমি যদি ওদেরকে নিয়ে বের হতাম, তাহলে ওরা অনেক বেশি কান্নাকাটি করতো। আর ওদেরকে নিয়ে যাওয়ার অভ্যাস করলে আর তো সে অভ্যাসটা ছাড়ানো যেত না, কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলতো। আর এখন তো 2জন, একজন না। নভেম্বর মাসের 10 তারিখে ডেট দিয়েছে, কী যে করবো, কারণ ওই মাসের 19 তারিখে ওদের পরীক্ষা শুরু। এখন বাসি পরীক্ষা না দিলে কি হবে? বাসি পরীক্ষা না দিলে তো সারা বছরের রেজাল্টটাও বের হবে না। তখন তো ওদের পাস করাতে পারবো না, মানে খুব টেনশনে আছি কীভাবে ওদেরকে নিয়ে যাবো। বাবার আব্বু টেনশনে আছে যে বাচ্চাদের নিয়ে কীভাবে কী করবে না করবে। উনি বলছে যে কষ্ট হইলে আমি দিয়ে আসলাম, বাট আমি তো আনতে পারবো না। আমি বললাম ঠিক আছে, আমি আনতে পারবো, যদি সিজার যদি এর আগে হয় তাহলে আমি কষ্ট করে ওদেরকে গিয়ে নিয়ে আসতে পারবো। দেখা গেলো যে এসে গেলাম, আবার ওই করে চলে আসলাম। কিন্তু যদি ওদের পরীক্ষার সময় সিজার হয়, বা যদি 10 তারিখের পরে হয়, তাহলে তো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা করা। সবচেয়ে ভালো হয় যদি সিজারটা 1 তারিখে হয়, বা 1 থেকে 5 তারিখের মধ্যে হয়, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। তাহলে ওদের পরীক্ষার আগে আমি একটু সুস্থ হতে পারবো, বা নিজেকে একটু ফিট রাখতে পারবো আর কি। জানি না আল্লাহ পাক কী করে, পরে কী হবে না হবে, এটা তো আমরা কেউই বলতে পারি না। তবে আমি চাই বাচ্চা যেন পরীক্ষা দিতে পারে, ওদের যেন রেজাল্ট বের হয়। আমি তো কদিন পর সুস্থ হয়ে যাবে, কিন্তু ওদের পড়াশোনা ক্ষতি হলে সেটা রিকভার করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে আমার কাছে। এত কষ্ট করে সারা বছর পড়ালাম, আর এখন সবার শেষে পরীক্ষা যদি না দিতে পারি, বা ওটা যদি ভালো না হয়, তাহলে তো আমার থেকে কষ্ট আর কেউ পাবে না। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যেহেতু এইটুকু পর্যন্ত নিয়ে এসেছেন, তাহলে বাকি পথটাও উনি পাক করে দেবেন ইনশাল্লাহ। নাকি নিচে নামিয়ে দিয়েছিলাম, ও থাকলে আমাকে বসে থাকে, আমাকে খেতে দেয় না, আদর করে আমাকে খাইয়ে দেয়। আর ওকে নিয়ে খেতে আমার অনেক কষ্ট হয়, এই কারণে বাধ্য হয়ে ওকে নিচে বসিয়ে দিলাম। ওদের সবার খাওয়া শেষ, আমি লাস্টে খেলাম, যদিও আমি ভাত নিয়ে এসেছি আগে খাওয়ার জন্য, কিন্তু আমার কি আর আগে খাওয়া হয়? সে আমাকে লাস্টেই খেতে হয়। এই দেখো, এইটুকু ভাত মাংস আর খেতে পারছি না, মানে অনেক কষ্ট করে খেলাম, তাও মাংস ছিল বলে মনে খেতে পেরেছি। মাংস না হলে এতটুকু ভাতও খেতে পারতাম না। সায়রা কালকে বাংলা পরীক্ষা, তো বাংলা পড়া সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি, শব্দার্থগুলো বাকি আছে। তো বলতেছি শব্দার্থগুলো লিখে নাও। সকালবেলা উঠে ওকে আবার পড়াতে হবে, বাংলা যতগুলো আছে সবগুলো শেষ করতে হবে। আর যদি পারি পরীক্ষা নিতে হবে, পরীক্ষা না নিলে তো ও বুঝবে না যে কোথায় কী বসবে না বসবে, আর আমাদের সবগুলো ভুল করে দিয়ে আসবে। পরীক্ষার সম্বন্ধ নিতে না পারলেও খাতার প্রশ্ন দিয়ে বসিয়ে রাখবো, কীভাবে কী লিখতে হবে সেগুলোকে বুঝিয়ে দিব। অ্যাটলিস্ট সে বুঝতে পারবে পরীক্ষা হলে কী লিখতে হবে না লিখতে হবে, বা কীভাবে লিখতে হবে, এগুলো সব কিছু সে বুঝতে পারবে। কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।